দর্শক সবাইকে ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমী মোর। আজকে আমার সঙ্গে যিনি আছেন দর্শক, তিনি ভীষণ সুবক্তা এবং একজন সুবক্তার সামনে বসে উপস্থাপনা করাটা কিন্তু খুবই দুরূহ, এবং সেই দুরূহ কাজটি আজকে আমি করতে বসেছি। তিনি প্রথমত একজন শিক্ষক আমি বলবো, তারপর তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক নেতা, যেটাই বলি না কেন, তার একটি নিজস্ব দল রয়েছে এবং যেটার তিনি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান NDM, এবং সেই সাথে দর্শক তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ছিলেন। তবে একটা ব্যাপার আমার যেটা মনে হয়, তিনি আসার পর আমি বলছিলাম যে মডার্ন পলিটিক্সটা বোধহয় মিসিং। আমার কেন যেন মনে হয় তিনি যদি খুব লেগে থাকেন এবং তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মাফিক তিনি পথ চলেন, তাহলে হয়তো তিনি চমৎকারভাবে মডার্ন পলিটিক্স করতে পারবেন। যদিও সব কিছু আপেক্ষিক, কোনটা হবে কি হবে না সেটা আসলে আমরা বলতে পারি না। কথা হবে তার সঙ্গে, আড্ডা দেব এবং তার জীবনের গল্প শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন ববি হাজ্জাজ। কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আমার আসলেই ব্যাপার যেটা যে আপনি খুব ভালো বলেন, আমি আপনার অনেকগুলো ভিডিওস দেখেছি। একটা প্রশ্ন আছে, ববি হাজ্জাজ এই নামের অর্থটা কি? ববি নামটা হলো আপনার একটা ইংরেজি নাম, রবার্টের শর্ট ফর্ম। ছোটবেলায় মানে আমার বাবার ছোটবেলায় উনি একটা ডিটেকটিভ নভেল পড়তেন, সিরিজ পড়তেন ইংরেজিতে। তো ওটার তরুণ নায়ক ছিল ববি, মানে তার নাম ছিল ববি। সেখান থেকে আমার বাবা আমার নামকরণ করেন। আর হাজ্জাজ তো হাজ্জাজ বিন ইউসুফ, উনি আপনার আর্লি ইসলামিক ইতিহাসে সবচেয়ে নাম করা বা গ্রেটেস্ট জেনারেলসদের মধ্যে ছিলেন। এমনি শব্দটার মানে এমন কোনো একটা জিনিস যেটা একটা ভূমিকম্প তৈরি করে, মানে আর্থ শ্যাটারিং বা এই ধরনের শব্দটার মানে এটা, বাট নামটা এসছে হাজ্জাজ বিন ইউসুফ থেকে, তো ওখান থেকে ববি হাজ্জাজ। আপনার কি মনে হয় আপনি আসলে রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্প সৃষ্টি করতে পারবেন? দেখেন, রাজনৈতিক অঙ্গনে আসলে আমাদের দায়িত্ব তো ভূমিকম্প সৃষ্টি করে না, আমাদের দায়িত্ব যে সঠিক। আমি এটাকে আসলে পজিটিভ অর্থে বলেছি। নো এক্স্যাক্টলি, মানে আমিও পজিটিভ অর্থেই বলছি যে মানে ভূমিকম্প ওইভাবে যদি চিন্তা করি তাহলে এটা জনগণ তৈরি করে। তো জনগণের আশার আকাঙ্ক্ষার জায়গায় যেখান থেকে তারা ওই যে তারা মুভ করবে, ওই জায়গাটায় যেই উপস্থিত থাকবেন, সেখানে যদি আমি উপস্থিত থাকি তাহলে ওই ভূমিকম্পের সাথে আমি জড়িত থাকবো। যেমন আমরা অনেকেই উপস্থিত ছিলাম এই জুলাই আগস্টের এই ভূমিকম্পর সাথে। তো এরকম আসলে জনগণের সাথে থাকতে হবে। আপনি থাকতে থাকতে অনেকগুলো ভূমিকম্পের অংশীদারি আপনি হবেন। এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু এখনকার যে প্রেক্ষাপট বা এই যে একটা অস্থিতিশীল অবস্থা রয়েছে, আসলে এই জায়গা থেকে উত্তরণের পথ কি বলে আপনি মনে করেন? বাংলাদেশের রাজনীতি, সরকার ব্যবস্থা, জনগণের কি প্রয়োজন এবং জনগণের জন্য কি করা দরকার, এইসব বড় দাগে যদি এগুলো নিয়ে কথা বলি তাহলে এগুলো বড় সময়ের ব্যাপার। মানে 2, 4, 5, 10 বছর লেগে যাবে একদম এমন একটা জায়গায় আসতে, যেই জায়গাটায় আমরা হয়তো বলতে পারি যে আমাদের স্বপ্নের অনেকটাই বাস্তবায়ন হয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি এইটা না যে স্বপ্ন কবে বাস্তবায়ন হবে, গুরুত্বপূর্ণ হলো স্বপ্ন বাস্তবায়নের কাজটা শুরু করা, এবং সেই কাজগুলো আমি বিশ্বাস করি আমরা খুব অল্প সময়ে শুরু করতে পারি। এই যে রাজনীতি করবেন বা আপনি হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে সম্পৃক্ত হবেন, হওয়ার পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। যখন কোনো মানুষ কোনো রাজনৈতিক দলকে বেছে নেয়, তার মানে সে ওই আইডিওলজিতে বিশ্বাস করে। এখানে আপনার আইডিওলজিটা আসলে কি? এখানে ছোট্ট একটু বিষয় আছে যে বাবার খুব ভালো বন্ধু ছিলেন, এটা উনি ছিলেন, এবং মানে সেই সুবাদে আমি প্রেসিডেন্ট হোসেন, মানে প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের সাথে আমার পরিচয় 1978 সাল থেকে, 1978। তখন আমি অনেক ছোট, আমি অনেক ছোট, আই ওয়াজ লাইক 4 years old। তো তখন থেকে ওনাকে আমি দেখেছি। তখন উনি আমি যদ্দূর মনে পড়ে, মানে পরে যদ্দূর শুনেছি যে তখন উনি চিফ অফ স্টাফও ছিলেন না, মানে সিনিয়র জেনারেল ছিলেন, ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন বোধহয়। ওই সময় থেকে ওনার সাথে পরিচয়। এরপর উনি প্রেসিডেন্ট হলেন। উনি যখন প্রথম প্রেসিডেন্ট হলেন তখন যদ্দূর আমার স্মৃতি আছে যে মানে প্রেসিডেন্ট কি এটা তো আমরা বুঝি না, লাইক 7 years old, 7-8 বছর বয়স। তো ওখান থেকে তাকে চিনি, এবং আমি 2012 সালে যখন ওনার সাথে কাজ করা শুরু করি, মানে উনি যে পদায়নটা আমাকে করেন বিশেষ উপদেষ্টা, সো ওই জায়গাটাতে আসলে ঠিক দলের আইডিওলজি রিলেটেড আমি জাতীয় পার্টিতে জয়েন করেছিলাম না। আমার জাতীয় পার্টি জয়েন করার মূল উদ্দেশ্য ছিল যে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, তখন প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ তখন আমাকে বলেছেন, এবং আমার কিছু রাজনৈতিক অভিজ্ঞতা ছিল ইন দ্য সেন্স যে আমি কিছু আপনার রাজনৈতিক দলের জন্য কনসাল্টিং করেছিলাম এর আগে, মানে আপনার আর্লি 2000s এরকম সময় কিছু রাজনৈতিক দলের জন্য বাইরে ওয়েস্টে কনসাল্টিং করেছিলাম। তো ওটা উনি জানতেন, এই সম্পর্কের খাতিরে উনি জানতেন। তো উনি আমাকে বলেছিলেন যে 2014 নির্বাচনের জন্য উনি সহযোগিতা চান, এবং উনি মানে অনেক বড় দাগে, সো কিছু ডিউটিস উনি চান আমি ওনার জন্য পালন করি।
তো সেই হিসেবেই আমি ওনার সাথে কর্মকাণ্ড শুরু। তো সেই কর্মকাণ্ড শুরুর পর 2012-13 এবং 2013 আপনার যদি মনে পড়ে অনেক ধরনের অনেক বড় বড় ঘটনা ঘটেছে। আপনাকে দেশ ছাড়তে হয়েছে একটা সময় বাধ্য হয়ে। না, আমাকে দেশ ছাড়তে হয়নি, আমাকে 2 ট্রাক আর্মি দিয়ে তুলে প্লেনে উঠিয়ে দিয়েছে। সো মানে এমন যে আমাকে ছাড়তে হয়েছে, মানে আমাকে যদি জোর করে কিছু করে না। হ্যাঁ, এগেন একদিক দিয়ে আমি বলবো সেটাও একটা ব্লেসিং ছিল কারণ যে আমাকে যেভাবে সর্ট অফ দেশ থেকে বিতাড়িত করা হয়েছে বা বের করে দেওয়া হয়েছে, ওই জায়গাটায় অনেকেই দেশ থেকে বের করে দেওয়া হয়নি, কিন্তু দেশে রেখে শারীরিক বা মানসিক অত্যাচার আরো অনেক বেশি হয়েছে। আবার এমনও কয়েকজন ছিলেন যাদেরকে এরপরে আর আমরা কখনো খোঁজ পাইনি। তার থেকে এটা বেটার ছিল। হ্যাঁ, ওই হিসেবে বলছি যে ইট মাইট হ্যাভ বিন আ ব্লেসিং। ওকে, তারপর কবে এসে আপনি নর্থ সাউথে জয়েন করেন, মানে কত বছর হলো? আমি নর্থ সাউথে পড়ানো শুরু করি 2009 সালে। তার মানে তো আরো আগে। জি 2013 অনেক আগে। হ্যাঁ 2013 অনেক আগে। আমি নর্থ সাউথে পড়ানো শুরু করি 2009 সালে। 2013-তে এই ঘটনা ঘটার পর 2014-তে যখন জাতীয় পার্টির সাথে হাসিনা সরকারের একটা মীমাংসা হয়ে যায়, তার 2 মাস পর আমি ফেরত আসতে পারি। তো আমি দেশের বাইরে 2.5-3 মাস মতো ছিলাম, খুব বেশি দিন ছিলাম না। যদিও যতদিন ছিলাম ততদিন মনে করেছিলাম যে আর কোনোদিন দেশের মাটি দেখা হবে কিনা, কিন্তু যেহেতু জাতীয় পার্টি মীমাংসা করে ফেলে, সো আমি ফেরত আসতে পারি। এবং কিন্তু ফেরত আসার পর যেহেতু তখন আমি অলরেডি ব্র্যান্ডেড হয়ে গেছি সরকার বিরোধী, সেহেতু তখন মানে বিশ্ববিদ্যালয় একটু অপারগতা প্রকাশ করে যে না, ওনারাও অনেক সম্মানের সাথেই কাজ করেছে। ওনারা এইভাবে এই ধরনের সর্ট অফ ফর ল্যাক অফ বেটার ওয়ার্ড হয়তো বেয়াদবি এরকম কিছু ওনারা করেননি। ওনারা সুন্দর করেই বলেছেন যে আপনি একটু বিশ্রামে থাকলে ভালো হয়, এখন তো আপনার উপরে পলিটিক্যাল নজর অনেক বেশি, প্রতিষ্ঠানের জন্য বেটার। তখন ঠিক আছে ভাই, প্রতিষ্ঠানের জন্য বেটার। সো তারপর হয়তো বছর 2 আমি পড়াইনি। আচ্ছা, তারপর আবার শুরু করলেন 15 শেষের দিকে। তখন কি আর এরকম প্রবলেম ফেস করতে হয়নি? না, তখন তো আমি জাতীয় পার্টি থেকেও দূরে চলে গেছি কিছুদিন। মানে রাজনৈতিক অঙ্গনে ছিলাম, কিন্তু রাজনৈতিক অঙ্গনে যেহেতু আমি আলাদাভাবে আপনার একটা ইউথ মুভমেন্ট তৈরি করার কাজ করছিলাম, সো তখন আসলে সরকারের বিরোধিতাটা খুব বড় দাগে আসেনি কোথাও। আর যেহেতু সরকারের বিরোধিতাটা বড় দাগে আসেনি, তখন হয়তো সরকারের নজর আমার উপর থেকে কমে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয় এবং কমে যায়। এখন তাহলে কি ইচ্ছে, এই এনডিএম কে সঙ্গে নিয়েই কি আপনি আসলে পথ চলবেন, বা নিজের দল থেকে নির্বাচন করবেন এমন কিছু, নাকি নির্বাচন করবেন না? না, নির্বাচন তো আমরা করবই। নির্বাচনের জন্য রাজনৈতিক দল গঠন করা, এবং এনডিএম এখন আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে প্রথম সারিতে যে 4-5টা দল আছে তার ভিতরে এনডিএম আছে। সো অবভিয়াসলি আমরা এনডিএম নিয়ে নির্বাচন করব, এবং আমরা অত্যন্ত আশাবাদী যে সামনের নির্বাচনে এনডিএম বড়ভাবে একটা ফুটপ্রিন্ট রাখতে পারবে, এবং সামনের সংসদে হয়তো বেশ ভালো একটা সংখ্যা নিয়ে আমরা ঢুকতে পারবো। বা সেরকম প্রিপারেশন নিশ্চয়ই চলছে। আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমীও আমার সঙ্গে আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেই সাথে শিক্ষক ববি হাজ্জাজ। ফিরে এলাম বিরতি থেকে। আমার একটা ব্যাপার খুব জানতে চাওয়া, একটু ব্যক্তিগত প্রসঙ্গ দিয়ে, আপনি কিভাবে নিজেকে মেনটেন করেন? মানে আপনি এখনো, আমি ঠিক জানি না, আমি ভুল না করলে বয়স 50-র কোঠায়। জি। সো মানে, কিন্তু আপনাকে দেখলে সেটা আসলে মনে হয় না 35 to 36 বলে চালিয়ে দেওয়া যাবে। That's very kind of you. আপনি আমার কথা না, এটা বাকিরাও বলেন। আসলে অনেকেই একটু স্নেহের সাথে বা ভালোবাসার সাথে এই ধরনের কথা বলেন, এবং তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এক হলো অবভিয়াসলি দেখেন, আমরা যেহেতু মানে যতগুলো কাজের সাথে আমি সম্পৃক্ত, এই প্রত্যেকটা মেন্টাল প্রেশার থাকার কথা। জি, এই যে এই মেন্টাল প্রেশার বা স্ট্রেস, এগুলো নিতে হলে আপনার শারীরিক সুস্থতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শারীরিক সুস্থতা মেনটেন করা, মানে কিছু জিনিস আছে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না। যেমন মনে করেন অনেক সময় হয় টানা 10 দিন, 15 দিন, 20 দিন আমি সকাল 7টা-8টার সময় বাসা থেকে বেরিয়ে গেছি, 12টা, 1টা, 2টোর সময় বাড়িতে ফিরছি, এবং পুরোটাই কাজের ভেতরে যাচ্ছে। এবং আমাদের কাজগুলোর ভেতরে অনেক ধরনের কাজ থেকে, তার মধ্যে শারীরিক প্রেশারেরও কাজ থাকে, বাট বেশিরভাগই আপনার মানসিক, মানে সর্ট অফ লাইক মস্তিষ্কের কাজ থাকে। তো এই প্রেশারগুলো নেয়ার জন্য আপনার শারীরিক সুস্থতা একটা লেভেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি 3 মাইল মিছিল করবেন, তো আপনার শারীরিক সুস্থতা না থাকলে আপনি পারবেন না। আবার
আপনি বলতে পারেন না অনেকেই তো জিমে যেয়ে 3 মাইল হাঁটে, একবার চেষ্টা করে দেখেন 3 মাইল আপনি মিছিল করবেন বড়ভাবে স্লোগান দিতে দিতে, তার আগে একটা ভাষণ, তারপরে একটা ভাষণ, আধা ঘন্টার ভাষণ, এর মধ্যে আরও 5 জনের বা 10 জনের ভাষণ, সেটা ওয়েট করা। সো পুরো প্রসেসটা হয়তো 3 ঘন্টার, এবং এই 3 ঘন্টা আপনার গলা ফাটাচ্ছে। গলা যখন আপনি ফাটাবেন, যখন মনে করেন যারা স্লোগান দেয় তাদের, স্পেশালি যদি একটু বয়স হয়ে জিজ্ঞেস করবেন যে স্লোগানের সময় তার হার্ট রেট কত থাকে আর স্লোগান নন স্লোগানের সময় তার হার্ট রেট কত থাকে। সো এই যে এগুলো অনেক ছোটোখাটো বিষয়, বাট খুব খুব ডিটেলস। সো এগুলো করতে পারবার জন্য একটা বয়সে এসে আপনার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি এই দিকে আমি মিনিমাম যেটা নজর রাখি যে আমি আবল তাবল খাওয়া দাওয়া করি না। এমনিও খাওয়া দাওয়ার প্রতি আমার খুব বেশি যে আগ্রহ কোনো সময় ছিল তা না। সো আবল তাবল খাওয়া দাওয়া করি না, এবং শারীরিক মুভমেন্টে সবসময় থাকি, এইটাই, এর বেশি কিছু না। ওরে বাবা, মানে একসঙ্গে অনেকগুলো ব্যাপার জেনে ফেললাম। তবে আমার মনে হয় দর্শক আপনারাও এখান থেকে অনেক কিছু জানবেন যে কিভাবে আপনি এত ফিট থাকতে পারবেন। ছোটবেলায় মানে ববি আসলে কেমন ছিল, এখনকার ববি হাজ্জাজ আর তখনকার ববি হাজ্জাজ? আই ডোন্ট নো। আমি যেটা শুনি, এগেন আমাদের সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, আবার ওই যে আপনার এই স্মার্টফোনও ছিল না। আমার 2 ভাই 1 বোন। জি জি, 2 ভাই 1 বোন। তো স্মার্টফোনও ছিল না যে অনেক ছবি আছে, সো আমাদের অল্প কিছু ছবি। তো যেটা শুনি যে আমি একদম ছোটবেলা থেকে খুব খুব নীরব প্রকৃতির ছিলাম আর কি, খুব ইন্ট্রোভার্ট। আচ্ছা, মানে আমি কথাবার্তা খুব কম বলতাম, বাইরের কেউ আসলে তো একেবারেই মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতাম না, এবং আমাকে বেশিরভাগ সময় হয়তো বই নিয়ে খুঁজে পাওয়া যেত আর কি। কোথাও বই পড়ছি বা কিছু। বাবার মতো, বাবা তো বই পড়তে পছন্দ করতেন। হ্যাঁ, বাবা আসলে সত্যি কথা, আমার বাবার কথা যদি বলি, যে উনি ব্যবসায় এতটাই ব্যস্ত থাকতেন যে ওনার বেয়ারলি, মানে নিঃশ্বাস নেওয়ার জন্য ওনাকে হয়তো মনে করিয়ে দিতে হতো মাঝে মধ্যে। স্বাভাবিক। সো যেমন মনে করেন আমরা যখন ছোট ছিলাম, স্পেশালি সর্ট অফ একদম আর্লি ইয়ার্স, মনে করেন 7-8 বছর বয়স বা 4-5 বছর বয়স, তখন আর্লিয়েস্ট মেমোরিজগুলো হলো যে বছরের অর্ধেকটা সময় বাবা দেশেই থাকতেন না। মানে নট যে 6 মাস এরকম না, মানে 1 সপ্তাহ আছেন 2 সপ্তাহ নাই, 2 সপ্তাহ আছেন 1 সপ্তাহ নেই, এরকম, মানে কন্টিনিউস উনি ফরেন ট্রাভেলসে থাকতেন। সো আমাদের কাছে সবসময় একটা ট্রিট থাকতো বাবা যখন দেশে আছেন। আর খুব খুব খুশি হতাম বাবা যখন দেশে ফিরছেন, দুটো কারণে। একটা হলো বাবাকে অনেকদিন পর দেখছি, বাবা অনেক গিফট নিয়ে আসতো। এক্স্যাক্টলি। সো মানে বাবার সবসময় একটা সিস্টেম ছিল যে বাবা ঢাকা ছাড়তেন একটা সুটকেসে, আসার সময় অনেকগুলো, হ্যাঁ আসার সময় 2 থেকে 3টা সুটকেস, তার মধ্যে একটা হয়তো আমাদের জন্য, একটা আমার কাজিনসরা, চাচা ফুপু তাদের জন্য, সেরকম মানে একদম সেট থাকতো আর কি। সো আমাদের একটা আকর্ষণ থাকতো, স্পেশালি আমার আর আমার বোনের, আমরা পিঠাপিঠি 1 year apart। তো আমাদের একটা আকর্ষণ থাকতো যে কোন সুটকেসটা আমাদের। আমি বলছি একদম ছোটবেলার কথা, সেইসব জিনিস। আপনি নায়ক হওয়ার অফার পেয়েছেন বা অভিনয় করার? আমি অভিনয় মানে এমনি একটা সময় ছিল, স্পেশালি মানে 2000 সালে, 2001 এই 2 বছর আপনার মিডিয়া জগতের সাথে আমার অনেক আড্ডাবাজি হতো। আমার খুব কাছের একজন বন্ধু আছেন অমিতাভ রেজা, আমি জানি না আপনারা চিনবেন কি, সবাই তাকে চেনে। হ্যাঁ, আপনারা চিনবেন কিনা কি, আপনারা তো অবভিয়াসলি চিনবেন, মানে এমনি জনগণ তাদের চেনে আর আপনারা তারা বেশি চিনবেন। হ্যাঁ, তো আরো কিছু বন্ধু আছেন যারা হয়তো এত পরিচিত না। তো ওই 2001 সালে ওনাদের সাথে অনেক আড্ডা মারা হতো। তো কয়েকটা আপনার এই মিডিয়া ফার্মস আছে, বড় বড় অ্যাড ফার্ম, আমি নামগুলো ভুলে গেছি, বাট এই ফার্মগুলো ওনারা ওখানে মানে 3-4টা বন্ধু এক জায়গায় চাকরি করে। সিমিলার আশেপাশের অ্যাড ফার্মে আরও 2-3টা বন্ধু চাকরি করে। তো 7-8 জন এক জায়গায় আড্ডা মারে। তো ওদের সাথে দেখা করে আড্ডা মারতে হলে কোথায় যেতে হবে, তো ওই বেলিওডের দিকে আমি চলে যেতাম। তো এরকম অনেক বিকাল আছে, ওখানে আড্ডা মারতাম। তো ওখানে আড্ডা মারতে এক বন্ধু ডিরেক্টর বলতো, বন্ধু তুমি আমার নাটকে একটা রোল করো, এটা এরকম গল্প হতো। বাট মানে সিরিয়াস অফার টফার এরকম কখনো হয়নি। আমার আগ্রহ কি ছিল নাকি ছিল না, এমন কোনো আগ্রহ ছিল না, এমন কোন মানে বেসিক ব্যাপারগুলো আসলে আমি ওইভাবে দেখিনি। যেমন আমি ওই সময় 2-একটা স্ক্রিপ্টও লিখেছিলাম, এর মধ্যে আমার যতদূর মনে পড়ে 1-2 স্ক্রিপ্টের নাটক হয়েছিল। আমি কোনো অভিনয় আমি শুধু জানি যে আপনি নিয়মিত পত্রিকাতে লেখেন এবং আপনার বই প্রকাশ হয়েছে, লিখতেন, এখন লিখেন না? না, মানে আমি ইন্ডিপেন্ডেন্ট একটা খবরের কাগজ ছিল, আমি ফুললি না, রাজনীতিতে আসার পর অনেকদিন লিখেছি, বাট রাজনীতিতে কন্ট্রোভার্সি আসার পর আর এটা করা হয়নি। হ্যাঁ, 2013 সালের পর থেকে আর লেখা হয়নি, বাট 2009 থেকে 13 পর্যন্ত আমি আমার একটা কলমই ছিল ওই ইন্ডিপেন্ডেন্ট খবরের কাগজে। জি, উইকলি কলম ছিল। এই যে উইকলি কলমগুলো থেকেই কি আপনি বইটা প্রকাশ করেছিলেন নাকি বইটার আলাদা স্টোরি আছে? বই তো বেশ কয়েকটা আছে, তবে একটা বই আছে এই উইকলি কলমের কম্পিলেশন। আচ্ছা, এটা একটা বই আছে। আগামী বছর বই আসবে নাকি তখন রাজনীতি নিয়ে এত ব্যস্ত থাকবেন যে রাজনীতিতেই আপনি পুরোপুরি সময় দেবেন? না, সময় তো রাজনীতি সবসময় দেওয়া হয়, কিন্তু এই মুহূর্তটাতে মানে দেশের যেই অবস্থান আছে এবং যে একটা অনিশ্চয়তা বা আনসার্টেনটি, এবং সামনে যে কখন কিভাবে নির্বাচন হবে, সেখানে আমরা কিভাবে কাজ করব, এগুলো নিয়ে যেহেতু একটু ধোঁয়াশা আছে এবং এগুলো নিয়ে কাজের পরিধিও তার জন্য বেশি, সেই কারণে হয়তো বেশ কিছুদিন, যেমন মনে করেন আমি এমনি মানে বইটয়ের কথা বাদ দিয়ে আমি
আমি একজন অ্যাকাডেমিক, সো মানে প্রতি বছর আমার 2-3টা বড় বড় রিসার্চ পেপার পাবলিশড হয়। সো এই বছর যেমন মানে গত বছরের মাঝামাঝি থেকে এই বছর এই পর্যন্ত আমার কোনো রিসার্চ পেপার পাবলিশড হয়নি। কেন? গত বছরের মাঝামাঝি থেকে ওই যে এক দফা আন্দোলন মানে নির্বাচনের বিরোধিতা করা আন্দোলনে আমরা পুরোপুরিভাবে নিয়োজিত হয়ে যাই। সো ওই 6 মাস কোনো রিসার্চ বা কিছু করা হয়নি। সেটার একটা আপনার রেশ আস্তে আস্তে প্রথম এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে গেল, তারপর নতুন আবার রিসার্চের কাজ শুরু করলাম, এর মধ্যে জুন জুলাই চলে আসলো। বাট এগুলো ইনশাআল্লাহ মানে যেই মুহূর্তে আমরা একটা নির্বাচনী প্রক্রিয়া শেষ করে ফেলবো, তারপর আবার এই কাজগুলো আবার নিশ্চয়ই রিস্টার্ট হবে। নিশ্চয়ই। আমি একটা ছোট্ট ব্রেকে যাই, ফিরে এসে বাকি গল্প করছি। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমী, এবং অবশ্যই এতক্ষণে যারা আমাদেরকে শুনেছেন বা দেখেছেন বুঝতে পেরেছেন যে আমার সঙ্গে যে সুবক্তা আজকে রয়েছেন, চমৎকার কথা বলছেন এবং থামছেন না। আমি ভাবছি যে কোথায় থামি, আমি আসলে ব্রেক নেব। আমার সঙ্গে রয়েছেন ববি হাজ্জাজ। ফিরে এলাম ব্রেক থেকে। ভাবির সঙ্গে আপনার দেখা কোথায় প্রথম? ওনার সাথে আমার প্রথম দেখা বিদেশে। জি বিশ্ববিদ্যালয়, অ্যাকচুয়ালি অক্সফোর্ডে। জি তখন আমিও মাস্টার্স করতে যাই, উনিও একটা মাস্টার্স ডিগ্রির জন্য ওখানে যান। উনি লতে, আমি বিজনেস ম্যানেজমেন্টে। তো ওখানে ফার্স্ট দেখা। বাট সর্ট অফ দ্য কোইন্সিডেন্সেস ইন লাইফ, আমি আপনাকে একটু উনি যে স্কুলে গেছেন, মানে আমি সারা জীবন যে স্কুলে পড়েছি, মেপল লিফ স্কুল, উনিও সারা জীবন ওই স্কুলেই পড়েছেন। না, আমার থেকে 5 বছরের জুনিয়র ছিলেন উনি। সো ওখানে হয়তো দেখা হবার কথা না, কিন্তু ওই স্কুলেই আবার আমার ভাইও পড়তেন। তো আমার ভাই আবার ওনাকে চিনতেন। আমার ভাই আরও ছোট, ওনার ছোট, কিন্তু আমার ভাই ওনাকে চিনতেন। এবং উনি যখন ল শেষ করে, মানে আমার স্ত্রী উনি ব্যারিস্টার, উনি ল প্র্যাকটিস করেন, তো উনি যখন ল শেষ করে, ইংল্যান্ড থেকে ল শেষ করে বাংলাদেশে ফিরে এসে আবার বাংলাদেশে একটা ল একাডেমিতে পড়ানো শুরু করলেন। আচ্ছা। তো উনি যখন পড়ানো শুরু করলেন, তখন আমার ভাই, আমার ছোট ভাই, তখন উনি ল পড়বেন, রেডি হচ্ছেন। তো উনি তখন আবার ছাত্র হিসেবে ওই একাডেমিতে গেলেন। আচ্ছা। তো ছাত্র হিসেবে ওই একাডেমিতে যাওয়ার পর আমার স্ত্রী, মানে লাইক মাই বেটার হাফ, ওনাকে আমার ছোট ভাই তখন দেখে মনে করলেন যে আরে ইনাকে তো আমার ভাইয়ের সাথে অনেক ভালো মানাবে। তো আমার ভাই ওনার নাম, ফোন নম্বর শুদ্ধ, মানে স্কুলের টিচার তো ফোন নম্বর পাওয়া কত মুশকিল, হ্যাঁ মানে একাডেমিক টিচার তো, নাম ফোন নম্বর সহ আমার কাছে নিয়ে আসলেন যে ভাইয়া ইউ হ্যাভ টু কল দিস সর্ট অফ ব্যারিস্টার সো অ্যান্ড সো। আমি চিন্তা করবেন এইভাবে মানুষকে কোল্ড কল করে নাকি? না, আই এম শিওর ঢাকা শহরে অনেকে করে বা করতো, বাট আমরা তো দ্যাটস নট দ্য সর্ট অফ থিং উই ডিড। সো আই নেভার কোল্ড কল হার। এরপর ওনার সাথে অনেক বছর পর, সো এইটা আমার ভাই আমাকে ওনার নাম্বার দিয়েছিল বোধহয় 2002 সালে, না আরও আগে, সরি 2001 সালে হবে, 1-2 সালে হবে। 2006 সালে আমি অক্সফোর্ডে যাই, কারণ অনেকদিন কাজ টাজ করে মাস্টার্স করার জন্য। এর মধ্যে ফোনে কখনো কথা হয় না, নো ফোন কল, হঠাৎ করে ব্ল্যাঙ্ক কাউকে ফোন দেয়া যায় নাকি? এটা একটা কথা বললেন আপনি। মানে এগেন আমি জানি অনেকে দেয়, দ্যাটস এ ডিফারেন্ট পয়েন্ট, আমি অনেকে না। হ্যাঁ, এবং আমি নোয়িং মাই ওয়াইফ নাও, আমি যদি এরকম কোল্ড কল ওনাকে দিতাম, তাহলে ওনার মাথায় হয়তো থাকতো কি একটা ছাত্র, সরি এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ। তো 2006 সালে ওনার সাথে যখন অক্সফোর্ডে দেখা হয়, তখন উনি একজন বাংলাদেশি, আমি একজন বাংলাদেশি। তো আবার বাংলাদেশি হিসেবে একটা হাই হ্যালো হয়, কারণ ওখানে আবার বাংলাদেশের একটু কমতি আছে, তো একটা হাই হ্যালো হয়, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, এবং উনিও লাইক ফর ল্যাক অফ এ বেটার ওয়ার্ড, উনি অত্যন্ত সুদর্শন এবং সর্ট অফ খুব সুন্দর করে কথা বলেন, সবকিছু মার্জিত। না তো আপনার সঙ্গে একদম প্রপার ম্যাচ, ভাইয়া যেটা ঠিক করেছে খুঁজে খুঁজে একদমই প্রপার ম্যাচ করেছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই আমাকে তো চিনবে। সো আমি আমার ভাইকে ফোন দিলাম, তার সাথে আমার ভাইয়ের সাথে আমি খুব ক্লোজ, মানে উনি একটু ছোট আমার থেকে, বাট আমরা খুব ক্লোজ আর কি। তো রেগুলারলি কথা হয়। তো তখন ওনাকে আমি ফোন দিলাম, উনিও তখন ইংল্যান্ডে ল পড়ছেন, তো ওনাকে বাট অন্য জায়গায়, অন্য শহরে, অন্য বিশ্ববিদ্যালয়। তো ওনাকে ফোন দিলাম, তো কথা হচ্ছে, বললাম যে এখানে একজন বাঙালি আছে, বাংলাদেশি আছে, তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো বললো নাম কি পরে? তো বললাম নাম এটা পরে। আমার ভাই তো আমার তুমি বুঝতে পারেননি যে সে, না আমার কিভাবে মনে থাকবে, র্যান্ডম একটা নাম আর নাম্বার দিয়েছিল। তো বলে আরে তুমি এখন এটা বললে, তোমাকে এত বছর আগে আমি তার নাম্বার দিয়েছিলাম, আমার নাম্বার দিয়েছিলাম, মানে তখন পুরো ঘটনাটা আমাকে মনে করলো। ও আচ্ছা, ওয়ান্ডারফুল। এনিওয়ে, তো 2-3 মাস তার সাথে আমার সর্ট অফ মাঝে মধ্যেই দেখা হতো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটা টাউন, কিন্তু অত বড় না, তো সো মাঝে মধ্যে আপনি হাঁটছেন, ব্রেকফাস্ট করতে যাচ্ছেন, এখানে সেখানে হয়তো দেখা হয়ে যায়। ভাবিকে আপনি কবে এই ঘটনাটা বললেন ছোট ভাইয়ের, যে সে নাম্বার? এবং এটা অনেক পরে, যে
অনেক পরে যে মানে ইন দ্য সেন্স যে না Relation অনেক পরে না, হবার পর। তার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক শুরু হওয়ার আগে আমার ভাইয়ের সাথেও তার দেখা হয়, কারণ আমার ভাই মাঝে মধ্যেই চলে আসতো আমার সাথে দেখা করতে অক্সফোর্ডে। তো তখন আমার ভাইয়ের সাথে দেখা, এই তুমি না সো অ্যান্ড সো, হ্যাঁ তো আমার মানে তো আমার স্ত্রী জানেন যে এটা আমার ভাই, জানেন না ভাই নাম্বার দিয়েছে, এগুলো জানেন না। তো তারপর 2 months আমাদের আবার যেটা ছিল যে আমার ফ্ল্যাটমেট, মানে আমরা একই ফ্ল্যাটে থাকতাম, আমার ফ্ল্যাটমেট একজন ছিলেন, আবার ওনার বেশ কাছের বন্ধু হয়ে গেছিলেন আর কি। তো ওখান থেকে আমাদের আরও বেশি দেখা হতো। 2-3 মাস পর একটা সময় যে আমরা বুঝলাম যে আমরা একে অপরকে হয়তো একটু বেশি পছন্দ করি, সো আমরা আরও বেশি সময় কাটানো শুরু করলাম। তখন যে তাকে বললাম এবং সে সর্ট অফ খুব সারপ্রাইজড হলো। খুব স্বাভাবিক এবং খুবই মজার গল্পটা। তারপর বিয়ে করলেন কত সালে? সাথে আমরা বেশি দূর ওয়েট করিনি আসলে, বিকজ যেটা সত্যি কথা মানে সর্ট অফ আমরা তো আমাদের যখন দেখা হয়েছে তখন অলরেডি আমাদের একটা বয়স হয়েছে, মানে আমি আপনার 10-12 বছর কাজ টাজ করে তারপর আবার মাস্টার্স করতে, না 10-12 বছর 8-10 বছর কাজ টাজ করে তারপর মাস্টার্স করতে ফেরত গেছি। উনিও বাংলাদেশে বেশ কিছু বছর ল প্র্যাকটিস করে তারপর আবার মাস্টার্স করতে ফেরত গেছেন। সো আমাদের দুজনেরই একটা সর্ট অফ এজ, একটা ম্যাচুরিটি সব কিছু ছিল। সো আমরা উই ওয়ার টুগেদার ফর অলমোস্ট 9 to 10 months, 9-10 মাস আমরা একত্রিত থাকার পর একটা আমাদের পারিবারিকভাবেও সেও মোটামুটি আর কি সেট যে না, উই আর রাইট ফর ইচ আদার, অ্যাবসলিউটলি রাইট ফর ইচ আদার। তো তারপর বিয়ের প্রস্তাব পাঠানো হলো তার বাড়িতে, তারাও সুন্দরভাবে অ্যাকসেপ্ট করলেন এবং আমাদের ট্রেডিশনাল ওয়েতে বিবাহ। জি জি। বাবা, কত বছর হলো বিয়ের? উই গট ম্যারিড আমাদের 2007। সো 17, তার মানে অলমোস্ট প্রায় 16-17 বছর। জি 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 17 years। গল্প আসলে করলে অনেক লম্বা সময় ধরে গল্প করা যাবে, এত গল্প জমা হয়ে আছে। আমি অন্য বিষয়ে আগে আবার একটু রাজনীতিতে ফিরে আসি। আপনার দলটি নিয়ে আপনার এখন ভাবনা কি, বা কিভাবে আগাচ্ছেন আপনারা? আমরা তো এই যেটা আপনার সাথে প্রথমে কথা হচ্ছিল যে আমরা আগাচ্ছি সামনের নির্বাচনে যেন বড় একটা ফুটপ্রিন্ট আমরা ফেলতে পারি, সামনের সংসদে যেন বড় একটা সংখ্যা নিয়ে আমরা ঢুকতে পারি, যেখান থেকে বাংলাদেশের রাজনীতিতে গুণগত মানের একটা পার্থক্য তৈরি করার, মানে একটা ইমপ্রুভমেন্ট তৈরি করার জন্য এনডিএম শক্তভাবে কাজ করতে পারে, মানে যেটা আসলে সাধারণ মানুষের কাজে আসবে, যেটা আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের কাজে আসবে, এবং যেটা আমরা আমাদের সাইড থেকে সাধারণ মানুষের কাছ থেকে যে রেসপন্সটা পাই, যে তারা যে জিনিসগুলো চায়, তো সেই কাজগুলো করবার জন্যই তো আমাদের সরকারে যাওয়ার প্রচেষ্টা। সো আমাদের বিশ্বাস যে সামনে যে সরকারে সেই কাজগুলো আমরা করতে সক্ষম হব, এবং হয়তো সুদূর ভবিষ্যতে সেটা 2 নির্বাচন সাইকেল হোক বা 3টা নির্বাচন সাইকেল হোক, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণকে আমরা এনডিএমের সরকার দিতে সক্ষম হব। শেষ প্রশ্ন, আপনার দলের পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, তারপর আপনার লেখা কবিতা দিয়ে শেষ করব। দলের পক্ষ থেকে আপনার দর্শকদের জন্য, আপনাদের সবার জন্য একটাই কথা, যে এনডিএম তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের জন্য কাজ করবার জন্য, বাংলাদেশের জনগণের হাতে সরকারি এবং সব ধরনের জাতীয় ক্ষমতা তুলে দেবার জন্য। সো এনডিএমে আমরা বিশ্বাস করি যে ক্ষমতার উৎস শুধু জনগণ না, ক্ষমতা থাকতেও হবে জনগণের হাতে। জনগণের রিপ্রেজেন্টেটিভ যারা থাকবেন তারা জনগণের কর্মী হয়ে কাজ করবেন, এবং এইটাই আমাদের বড় দায়িত্ব। এটা করার জন্যই আমরা বাংলাদেশের সরকার পরিচালনায় আসতে ইচ্ছুক। সো আপনারা যদি চান যে সরকারি ক্ষমতা আপনাদের হাতে থাকবে, তাহলে আগামীতে সিংহ মার্কায় ভোটটি প্রদান করবেন, এনডিএমকে আপনাদের মূল্যবান ভোটটি দেবেন। থ্যাংক ইউ সো মাচ। এবারে কবিতা শুনে তারপর শেষ করব। অনেক পুরাতন, অনেক আগের লেখা একটা কবিতা। কবিতাটার নাম মেয়ে। জাস্ট মেয়ে। কাকা ডেকে বললেন, দুষ্টুমিটা বন্ধ করো, আজ বাদে কাল, খুব বেশি পরশু, ফুটফুটে যদি সন্তান তোমাকে মা ডাকবে। এমন করে বললেন যেন আজ নেই, কাল নেই, শুরু আর শেষ নেই, এখন আর পর নেই, যে কোনো মুহূর্তেই সেই শঙ্কার ডাক আসবে। বাবার কাছে ছুটলাম, এক ঝুড়ি নালিশ, সাথে নয়নেতে অশ্রু। আজ এর বিচার তুমি, হ্যাঁ বাবা তুমি নিশ্চয়ই অবশ্যই করবে। বিচার না ছাই, শুধু ডেকে যাই, বহুদূর সেই আকাশে তারাদের আড়ালে লুকিয়ে থাকলেন বাবা, একটুও সারাও না জানালেন। মা আমার একা, বাহিরে সে শক্ত, ভেতরে ফাঁকা, সবাই দেখে হাসি, রাতে আমি শুনি চাপা কান্না। সাহস হলি না বলি, মা কাকার কথা আর না। দুর্দান্ত, থ্যাংক ইউ। আমি সবসময় দেখেছি আপনি খুব নারীদের পক্ষে কথা বলেন। আমি আপনার যে কথাগুলো শুনেছি, যেটা আমি আসলে শো শুরু হওয়ার আগে বলছিলাম একটা ইস্যু নিয়ে, সো সামহাও
মানে পয়েন্টগুলো মেয়েদের পক্ষে আসে, মেয়েদের পক্ষ নিয়ে কথা খুব কম পুরুষই বলেন। যাই হোক, অশেষ কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন, বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, বিদায় নিচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, মানুষকে ভালো রাখুন এবং নিজেকেও ভালো রাখুন, আর থাকুন বিজয় টিভির সঙ্গে।